চন্দনী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জানোই তো সেদিন কি কাণ্ড, একেবারে তলিয়ে গিয়েছিলেম আর কি, কিন্তু তলায় কোথায় যে ফুটো হয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি। না মাথা ধরা, না মাথা ঘোরা, না গায়ে কোথাও ব্যথা, না পেটের মধ্যে একটুও খোঁচাখুচির তাগিদ। যমরাজার চরগুলি খবর আসার সব দরজা জানালাগুলো বন্ধ করে ফিস ফিস করে মন্ত্রণা করছিল। এমন সুবিধে আর হয় না। ডাক্তারেরা কলকাতায় 90 মাইল দূরে, সেদিনকার এই অবস্থা। সন্ধে হয়ে এসেছে, বারান্দায় বসে আছি। ঘন মেঘ করে এলো, বৃষ্টি হবে বুঝি। আমার সভাসদরা বললে, ঠাকুরদা, এক সময় শুনেছি তুমি মুখে মুখে গল্প বলে শোনাতে, এখন শোনাও না কেন? আর একটু হলেই বলতে যাচ্ছিলুম, ক্ষমতায় ভাটা পড়েছে বলে। এমন সময় একটি বুদ্ধিমতী বলে উঠলেন, আজকাল আর বুঝি তুমি পারো না? এটা সহ্য করা শক্ত, এ যেন হাতির মাথায় অঙ্কুশ। আমি বুঝলুম আজ আমার আর নিস্তার নেই। বললুম, পারি নে তা নয়, পারি, তবে কি না। বাকিটা আর বলা হলো না। মনে মনে তখন রাজপুতনা থেকে গল্প তলব করতে আরম্ভ করেছি। খানিকটা কাশলুম, একবার বললুম, রোসো, একবার একটুখানি দেখে আসি, কে যেন এলো। কেউ আসেনি। শেষকালে বসতে হলো। জমদূতগুলো মোটের উপরে হাদা, একটু নড়তে গেলেই ধূপ ধাপ শব্দ করে, আর তাদের শেল শুল ছুরিছোড়াগুলো ঝনঝনিয়ে ওঠে। সেদিন কিন্তু একেবারে নিঃশব্দ। সন্ধ্যা হয়েছে, পথিক চলেছেন গরুর গাড়িতে করে। পরদিন সকালে রাজমহলে পৌঁছলে নৌকা নিয়ে তিনি যাত্রা করবেন পশ্চিমে। তিনি রাজপুত, তার নাম অরিজিৎ সিংহ। বাংলাদেশে ছোট কোনো রাজার ঘরে সেনাপতির কাজ করতেন। ছুটি নিয়ে চলেছেন রাজপুতানায়। রাত্রি হয়ে এসেছে, গাড়িতে বসে বসে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ এক সময় জেগে উঠে দেখলেন গাড়ি চলেছে বনের মধ্যে। গাড়োয়ানকে বললেন, ঘাটের রাস্তা ছেড়ে এখানে কেন? গাড়োয়ান বললে, আমাকে চিনলেই বুঝবেন। কেন? তার পাগড়িটা অনেকখানি আর করে পড়া ছিল। সোজা করে পড়তেই অরিজিৎ বললেন, চিনেছি, ডাকাতের সর্দার পরাক্রম সিংহের চর তুমি। অনেকবার তোমার হাতে পড়েছিলুম, এড়িয়ে এসেছি। সে বললে, ঠিক ঠাউরেছেন, এবার এড়াতে পারছেন না, চলুন আমার মনিবের কাছে। অরিজিৎ বললেন, উপায় নেই, যেতেই হবে, কিন্তু তোমাদের ইচ্ছে পূর্ণ হবে না। গাড়ি চলল বনের মধ্যে। এর আগের কথাটা এবার খুলে বলা যাক। অরিজিৎ বড় ঘরের ছেলে। মোগল সম্রাট তার রাজ্য নিলে কেড়ে তিনি এলেন বাংলাদেশে পালিয়ে। এখান থেকে তৈরি হয়ে একদিন তার রাজ্য ফিরে নেবেন, এই ছিল তার পণ। এদিকে পরাক্রম সিং মুসলমানদের হাতে তার বিষয় সম্পত্তি হারিয়ে ডাকাতের দল বানিয়েছিলেন। তার মেয়ের বিবাহের বয়স হয়েছে, অরিজিতের সঙ্গে বিবাহ হয়, এই ছিল তার চেষ্টা। কিন্তু জাতিতে তিনি অরিজিতের সমান্তরের ছিলেন না। তার ঘরের মেয়েকে বিবাহ করতে অরিজিৎ রাজি নন। রাত্রি ভোর হয়ে এসেছে। তাকে পরাক্রমের দরবারে এনে দাঁড় করালে পরাক্রম বললেন, ভালো সময়ই এসেছ, বিয়ের লগ্ন পড়বে আর 2 দিন পরে, তোমার জন্য বরসজ্জা সব তৈরি। অরিজিৎ বললেন, অন্যায় করবেন না, সকলেই জানে আপনার গোষ্ঠীতে মুসলমান রক্তের মিশল ঘটেছে। পরাক্রম বললেন, কথাটা সত্য হতেও পারে, সেই জন্যেই তোমার মতো উচ্চকুলের রক্ত মিশল করে আমার বংশের রক্ত শুধরে নেবার জন্যে এতদিন চেষ্টা করেছি। আজ সুযোগ এলো, তোমার মানহানি করব না, বন্দি করে রাখতে চাইনে, ছাড়া থাকবে। একটা কথা মনে রেখো,
এই বন থেকে বেরোবার রাস্তা না জানলে কারোর সাধ্যি নেই এখান থেকে পালায়। মিছে চেষ্টা করো না, আর যা ইচ্ছে করতে পারো। রাত্রি অনেক হয়েছে, অরিজিতের ঘুম নেই। বসেছেন এসে কাশিনী নদীর ঘাটে বটগাছের তলায়। এমন সময় একটি মেয়ে, মুখ ঘোমটায় ঢাকা, তাকে এসে বললে, আমার প্রণাম নিন। আমি এখানকার সর্দারের মেয়ে, আমার নাম রঙন কুমারী। আমাকে সবাই চন্দনী বলে ডাকে। আপনার সঙ্গে পিতাজি আমার বিবাহ অনেক দিন থেকে ইচ্ছা করেছেন। শুনলেম আপনি রাজি হচ্ছেন না, কারণ কি বলুন আমাকে। আপনি কি মনে করেন আমি অস্পৃশ্য? অরিজিৎ বললেন, কোনো মেয়ে কখনো অস্পৃশ্য হয় না, শাস্ত্রে বলেছে। তবে কি আমাকে দেখতে ভালো নয় বলে আপনার ধারণা? তাও নয়, আপনার রূপের সুনাম আমি অনেক দূর থেকে শুনেছি। তবে আপনি কেন কথা দিচ্ছেন না? অরিজিৎ বললেন, কারণটা খুলে বলি। করঞ্জরের রাজকন্যা নির্মল কুমারী আমার বহু দূর সম্পর্কের আত্মীয়া। তার সঙ্গে ছেলেবেলায় একসঙ্গে খেলা করেছি। তিনি আজ বিপদে পড়েছেন। মুসলমান নবাব তার পিতার কাছে তার জন্য দূত পাঠিয়েছিলেন। পিতা কন্যা দিতে রাজি না হওয়াতে যুদ্ধ বেঁধে গেল। আমি তাকে বাঁচিয়ে আনবো ঠিক করেছি। তার আগে আর কোথাও আমার বিবাহ হতে পারবে না, এই আমার পণ। করঞ্জর রাজ্যটি ছোট, রাজার শক্তি অল্প, বেশি দিন যুদ্ধ চলবে না জানি, তার আগেই আমাকে যেতে হবে। চলেছিলাম সেই রাস্তায়, পথের মধ্যে তোমার পিতা আমাকে ঠেকিয়ে রাখলেন। কি করা যায় তাই ভাবছি। মেয়েটি বললে, আপনি ভাববেন না, এখান থেকে আপনার পালাবার বাধা হবে না। আমি রাস্তা জানি। আজ রাত্রেই আপনাকে বনের বাহিরে নিয়ে গিয়ে ছেড়ে দেব। কিছু মনে করবেন না, আপনার চোখ বেঁধে নিয়ে যেতে হবে, কেননা এ বনের পথের সংকেত বাইরের লোককে জানতে দিতে চণ্ডেশ্বরী দেবীর মানা আছে। তাছাড়া আপনার হাতে পরাবো শিকল, তার যে কি দরকার পথেই জানতে পারবেন। অরিজিৎ চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় ঘন বনের মধ্য দিয়ে চন্দনীর পিছন পিছন চললেন। সে রাত্রে ডাকাতের দল সবাই ভাং খেয়ে বেহোশ। কেবল পাহারায় যে সর্দার ছিল সেই ছিল জেগে। সে বললে, চন্দনী, কোথায় চলেছ? চন্দনী বললে, দেবীর মন্দিরে। ওই বন্দিটি কে? বিদেশি, ওকে দেবীর কাছে বলি দেব, তুমি পথ ছেড়ে দাও। সে বললে, একলা কেন? দেবীর আদেশ, আর কাউকে সঙ্গে নেওয়া নিষেধ। ওরা বনের বাইরে গিয়ে পৌঁছলো। তখন রাত্রি প্রায় হয়েছে ভোর। চন্দনী অরিজিৎকে প্রণাম করে বললে, আপনার আর ভয় নেই, এই আমার কঙ্কন, নিয়ে যান, দরকার হলে পথের মধ্যে কাজে লাগতে পারে। অরিজিৎ চললেন দূর পথে। নানা বিঘ্ন কাটিয়ে যতই দিন যাচ্ছে ভয় হতে লাগলো, সময় মতো হয়তো পৌঁছতে পারবেন না। বহু কষ্টে করঞ্জর রাজ্যের যখন কাছাকাছি গিয়েছেন, খবর পেলেন যুদ্ধের ফল ভালো নয়, দুর্গ বাঁচাতে পারবে না। আজ হোক কাল হোক মুসলমানেরা দখল করে নিতে পারবে, তাতে সন্দেহ নেই। অরিজিৎ আহার নিদ্রা ছেড়ে প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যখন দুর্গের কাছাকাছি গিয়েছেন, দেখলেন সেখানে আগুন জ্বলে উঠেছে। বুঝলেন মেয়েরা জহর ব্রত নিয়েছে, হার হয়েছে, তাই সকলে চিতা জ্বালিয়েছে মরবার জন্যে। অরিজিৎ কোনো মতে দুর্গে পৌঁছলেন। তখন সমস্ত শেষ হয়ে গিয়েছে। মেয়েরা আর কেউ নেই, পুরুষরা তাদের শেষ লড়াই লড়ছে। নির্মল কুমারী রক্ষা পেল, কিন্তু সে মৃত্যুর হাতে, তার হাতে নয়, এই দুঃখ। তখন মনে পড়ল চন্দনী তাকে বলেছিল, তোমার কাজ শেষ হয়ে গেলে পর তোমাকে এখানে ফিরে আসতে হবে, সেজন্য যতদিন হোক আমি পথ চেয়ে থাকব। তারপর 2 মাস চলে গেল। ফাল্গুনের শুক্ল পক্ষে অরিজিৎ সেই বনের মধ্যে পৌঁছলেন। শাঁখ বেজে উঠল, সানাই বাজল, সবাই পরল নতুন পাগড়ি লাল রঙের, গায়ে ওড়ালো বাসন্তী রঙের চাদর। শুভ লগ্নে অরিজিতের সঙ্গে চন্দনীর বিবাহ হয়ে গেল। এই পর্যন্ত হলো আমার গল্প।
তারপরে বরাবরকার অভ্যাস মতো শোবার ঘরের কেদারায় গিয়ে বসলুম। বাদলার হাওয়া বইছিল, বৃষ্টি হবে হবে করছে। সুধাকান্ত দেখতে এলেন দরজা জানালা ঠিক মতো বন্ধ আছে কিনা। এসে দেখলেন আমি কেদারায় বসে আছি। ডাকলেন, কোনো উত্তর নেই। স্পর্শ করে বললেন, ঠান্ডা হাওয়া দিচ্ছে, চলুন বিছানায়। কোনো সাড়া নেই। তারপরে 64 ঘন্টা কাটলো অচেতনে। দিন খাটুনির শেষে বৈকালে ঘরে এসে আরাম কেদারা যদি মেলে, গল্পটি মন গড়া কিছু বা কবিতা পড়া, সময়টা যায় হেসে খেলে। হেথায় শিমুল বন, পাখি গায় সারাক্ষণ, ফুল থেকে মধু খেতে আসে। ঝোপে ঘুঘু বাসা বেঁধে সারা দিন সুর সেধে, আধো ঘুম ছড়ায় বাতাসে। গোয়াল পাড়ার গ্রামে মেয়েরা নদীতে নামে, কলরব আসে দূর হতে। চারিদিকে ঢেউ তোলে, বটছায়া জলে দোলে, বালিকা ভাসিয়া চলে স্রোতে। দিয়ে জুই বেল জবা সাজানো সুহৃদ সভা, আলাপ প্রলাপ জেগে ওঠে। ঠিক সুরে তার বাঁধা, মূল তানে তান সাধা, গল্প শোনার ছেলে জোটে।